একটা আপনারা জানেন অত্যন্ত ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025, এটা নিয়ে বোধহয় আমরা 25-30 বছর যাবৎ কথা বলছি। এটা আপনার ওই 2006-7 দিকে খুব ভালোভাবে একটা চেষ্টাও হয়েছিল আইনটা করার, কোনোভাবেই করা যাচ্ছিল না। কিন্তু আপনারা জানেন আমাদের জাতীয় ঐকমত্য কমিশন আছে, আমাদের বিচার বিভাগীয় সংস্কার কমিশন আছে, আমাদের মাননীয় প্রধান বিচারপতির যে সংস্কার রোডম্যাপ আছে, সব জায়গাতেই সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। আমরা এই আইনটা নীতিগতভাবে অনুমোদন করেছি। এই আইনটা যখন চূড়ান্ত অনুমোদন হয়ে যাবে তখন অধস্তন আদালতের যারা বিচারক আছেন তাদের বদলি, তাদের পদায়ন, তাদের পদোন্নতি, তাদের শৃঙ্খলা সংক্রান্ত সকল ব্যাপার সকল কিছু সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণে চলে যাবে। আর হচ্ছে সুপ্রিম কোর্টের নিজস্ব বাজেট ব্যবস্থাপনা থাকবে, তাদের সম্পত্তি, তাদের কি কি খাতে তারা উন্নয়ন করবে, কি কি পদ সৃজন করবে, এই সমস্ত ব্যাপারে তাদের একটা আর্থিক স্বাধীনতা থাকবে। তো এটা এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। আমাদের মনে হচ্ছে কিছু কিছু বিষয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে, বিশেষ করে যেহেতু এটার সাথে আর্থিক সংশ্লেষ রয়েছে, অবশ্যই অর্থ উপদেষ্টার একটা মতামতের প্রয়োজন রয়েছে। এই আইনটা করার সময় সেই মতামতটা নেওয়া হয় নাই। জনপ্রশাসনের সাথে কনসালটেশন করার প্রয়োজন রয়েছে। বিচার বিভাগে দুই ধরনের কর্মকর্তা থাকে, হ্যাঁ, একটা আইন মন্ত্রণালয়, এক হচ্ছে যারা অধস্তন আদালতের বিচারক, রাইট, আর হচ্ছে মন্ত্রণালয়ে অনেক বিচার বিভাগ কর্মকর্তা আছেন, সলিসিটর উইংয়ে আছেন, ওপিনিয়ন শাখাতে আছেন, এমনকি সাব রেজিস্ট্রার আইজিআর অফিসে আছেন, আইন কমিশনে বিচার বিভাগ কর্মকর্তারা আছেন, প্রশাসনিক দায়িত্ব পালন করেন, নির্বাচন কমিশনে আছেন, দুদকে আছেন, বহু জায়গায় পার্লামেন্টে আছে, বহু জায়গায় আছে। তো একটা হচ্ছে যারা বিচারকের দায়িত্ব পালন করেন আইন মন্ত্রণালয়ে, তারা এই অধ্যাদেশটা হয়ে গেলে তারা সুপ্রিম কোর্টের আন্ডারে চলে যাবে, তাদের বদলি, পদায়ন, পদোন্নতি ইত্যাদি। কিন্তু যারা বিচারিক কার্যক্রম করেন না, প্রশাসনিক কার্যক্রম করেন আইন মন্ত্রণালয়ে, তারা আইন মন্ত্রণালয়ের আন্ডারেই থাকবে। এটাই স্পিরিট পৃথক সচিবালয় গঠনের সব দেশে, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস।